স্বাগত দীপ্ত সংবাদের সঙ্গে আছে আমি আনোয়ার হোসেন। শুরুতে জানাবো সংবাদ শিরোনাম। ক্রেজি আইডিয়ার স্থান বাংলাদেশ, মত প্রধান উপদেষ্টার বিনিয়োগকারীদের সুযোগ নেওয়ার আহ্বান। দোকান রেস্তোরাঁ ভাঙচুর ও লুটপাটের ঘটনায় 10টি মামলা দায়ের, বিভিন্ন স্থানে গ্রেপ্তার 72 জন। কিছু চীনা পণ্যে 104% আমদানি শুল্ক কার্যকর যুক্তরাষ্ট্রের, জবাব দেওয়ার ঘোষণা চীন সরকারের। দেখছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বিশ্বকে বদলে দিতে বাংলাদেশে ব্যবসা নিয়ে আসার জন্য বৈশ্বিক বিনিয়োগকারীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। বুধবার সকালে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বাংলাদেশ বিনিয়োগ সম্মেলন উদ্বোধনকালে তিনি আহ্বান জানান। বিদেশিদের বাংলাদেশে বিনিয়োগে আকৃষ্ট করতে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা 4 দিনব্যাপী সম্মেলনের আয়োজন করেছে। প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশে একটি বড় পরিবর্তন এসেছে, এখানে বিনিয়োগের ইতিবাচক পরিবেশ বিরাজ করছে। তিনি বলেন, বিশ্বকে বদলে দেওয়ার জন্য বাংলাদেশ ক্রেজি আইডিয়ার দেশ। এদিকে বিনিয়োগ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠান সরাসরি সম্প্রচারের মাধ্যমে বাংলাদেশে পরীক্ষামূলকভাবে যাত্রা শুরু করল যুক্তরাষ্ট্রের স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট সার্ভিস প্রতিষ্ঠান স্টারলিংক। We don't look at Bangladesh alone. It is only one piece of... পৃথিবী বদলানোর জন্য সবচেয়ে শক্তিশালী কাঠামো হলো ব্যবসা। বাংলাদেশে বিনিয়োগের অফুরন্ত সুযোগ রয়েছে। এটা একটা বিনিয়োগের আদর্শ জায়গা। এখানে বিনিয়োগ করলে বিশ্বব্যাপী সামাজিক ব্যবসার সুযোগ তৈরি হবে। সেই সুযোগ গ্রহণ করতে পারেন বিশ্বের যে কোনো বিনিয়োগকারী। It's not the business to grab everything out of you. It's a competition. You grab things. We twist a little bit. গাজায় ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে বিক্ষোভ চলাকালে দেশের বিভিন্ন স্থানে দোকান ও রেস্তোরাঁয় হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় 72 জনকে গ্রেপ্তার করা হয়েছে। প্রধান উপদেষ্টার কার্যালয় বুধবার সকালে এক বিবৃতিতে আরও জানিয়েছে, এসব ঘটনায় 10টি মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তার 72 জনের মধ্যে খুলনায় 33 জন, সিলেটে 19 জন, চট্টগ্রামে 5 জন, গাজীপুরে 4 জন, নারায়ণগঞ্জে 4 জন, কুমিল্লায় 3 জন এবং কক্সবাজারে 4 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। খুলনায় কেএফসি রেস্টুরেন্ট এবং বাটার শোরুম ভাঙচুর ও লুটপাটের ঘটনায় সোনাডাঙ্গা থানায় 3টি মামলা দায়ের করা হয়েছে। এসব মামলায় আসামির সংখ্যা প্রায় 3000। মঙ্গলবার রাতভর খুলনা নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে 33 জনকে আটক করা হয়। প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিত করতে কোনো একক পদ্ধতি নয়, মিক্স বা একাধিক পদ্ধতিতে যেতে হতে পারে বলে মনে করছে নির্বাচন কমিশন। আর সকল পদ্ধতির জন্য ট্রায়াল ও পাইলটিং প্রয়োজন হবে। বুধবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সংবাদ সম্মেলনে এসব কথা জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। তিনি বলেন, প্রবাসীদের ভোটদান নিশ্চিত করতে একটি অ্যাডভাইজারি টিম গঠন করা হবে। টিমের সদস্যরা 3টি পদ্ধতির সফলতা ও দুর্বলতা পর্যালোচনা করবে, পরে অংশীজনদের কাছে উপস্থাপন করা হবে। প্রক্সি ভোট নিয়ে ইসির অবস্থান এখনও অপরিবর্তিত উল্লেখ করে তিনি বলেন, বড় পরিসরে প্রবাসীদের ভোটের আওতায় আনতে হলে প্রক্সি ভোটে যেতে হবে। এই যে 3টি পদ্ধতি কালকে পেলাম এবং 3টা পদ্ধতির যে সবলতা দুর্বলতাগুলো বিশদভাবে উঠে এসেছে, এইগুলো নিয়ে কিভাবে দুর্বলতা কাটিয়ে 3টি পদ্ধতিকেই বাস্তবসম্মতভাবে কম আপনার দুর্বল করে অধিকতর সবল করে গড়ে তোলা যায়, সেই কাজটি ওনারা করবেন আগামী 10 থেকে 12 দিনে। এমনও হতে পারে যে কোনো একটা পদ্ধতি যদি সময় অতিরিক্ত নেয়, সেটা হয়তোবা আমরা যদি সেই সময় না পাই, সেটা বাস্তবায়নযোগ্য হবে না। এটি একটি বাস্তবতা। জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে বলে মনে করছে বিএনপি। তাই দলের পক্ষ থেকে প্রধান উপদেষ্টার কাছে নির্বাচনী রোডম্যাপ চাওয়া হবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। বুধবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা জানান। সালাউদ্দিন আহমেদ বলেন, নির্বাচন নিয়ে সৃষ্ট ধোঁয়াশা কাটাতে সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা জরুরি। বিএনপির সংবিধান সংক্রান্ত প্রস্তাবনায় রাষ্ট্রের ভারসাম্য রক্ষা গুরুত্ব পেয়েছে বলে জানান তিনি। বলেন, বিএনপি পঞ্চদশ সংশোধনীর পূর্বাবস্থা বহাল চায়। না, অবশ্যই এইটা একটা বিষয় থাকবে যে আমরা মাননীয় প্রধান উপদেষ্টার কাছে সুনির্দিষ্টভাবে আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য ডিসেম্বরের আগে
একটা রোডম্যাপ অবশ্যই আমরা চাইব, যাতে উনি ক্লিয়ারলি জাতির সামনে যথাযথ প্রক্রিয়ায় উপস্থাপন করেন, যাতে জাতির মধ্যে যে একটা অনিশ্চিত অস্থিরতা ভাব আছে এবং রাজনীতির মধ্যে একটা স্থিতিশীলতা আসে, অর্থনৈতিক কর্মকাণ্ডে যাতে একটা গতিশীলতা আসে। চট্টগ্রামের চন্দনাইশের নয়াপাড়ায় ধর্ষণের পর ভাগ্নিকে হত্যার অভিযোগ উঠেছে তার চাচাতো মামা নাজিমের বিরুদ্ধে। ঘটনা দেখে ফেলায় নিহতের নানা নানিকে কুপিয়ে জখম করে পালিয়েছে নাজিম। পুলিশ জানায়, নিহত আরজু আক্তার ঈদের ছুটিতে নানা বাড়িতে বেড়াতে যায়। মঙ্গলবার রাতে একই বাড়িতে বেড়াতে যায় তার চাচাতো মামা নাজিম। গভীর রাতে আরজু আক্তারকে মুখে কাপড় গুঁজে ধর্ষণের পর হত্যা করেন নাজিম। বিষয়টি দেখে ফেলায় নিহতের নানা আব্দুল হাকিম ও নানি ফরিদ আক্তারকে দা দিয়ে এলোপাতাড়ি কোপায় নাজিম। চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নুরুজ্জামান জানান, নাজিমকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। কক্সবাজারের টেকনাফের সেন্ট মার্টিন উপকূলের গভীর সাগর থেকে মালয়েশিয়াগামী ট্রলার জব্দ করেছে নৌবাহিনী। ওই ট্রলার থেকে 214 জন রোহিঙ্গা নাগরিককে উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সেন্ট মার্টিন দ্বীপের দক্ষিণ পশ্চিমের গভীর সাগরে এ অভিযান চালানো হয়। নৌবাহিনী জানিয়েছে, সোমবার মধ্যরাতে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের শামলাপুর উপকূল পয়েন্ট দিয়ে 214 জন রোহিঙ্গা বোঝাই FB কুলসুমা নামের একটি ট্রলার মালয়েশিয়ার উদ্দেশ্যে রওনা হয়। মঙ্গলবার দুপুরে সেন্ট মার্টিন উপকূলের দক্ষিণ পশ্চিমের 44 নটিক্যাল মাইল দূরবর্তী গভীর সাগরে ট্রলারটি অবস্থান করছিল। ট্রলারটির গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় সেটিকে আটক করে নৌবাহিনী। উদ্ধার হওয়া রোহিঙ্গাদের মধ্যে 118 জন পুরুষ, 68 জন নারী ও 28 জন শিশু রয়েছে। তারা উখিয়া ও টেকনাফের বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা। চাঁপাইনবাবগঞ্জের নাচুলে ডাব পোড়া দিয়ে পাইলস ও পিত্তথলির পাথর অপসারণের মতো জটিল রোগের চিকিৎসা করছে এক কবিরাজ। আধ্যাত্মিক ক্ষমতার দাবি করা কবিরাজ আমিন কর্মকার অল্প দিনেই বনে গেছেন কোটিপতি। চিকিৎসকরা বলছেন, এমন চিকিৎসার কোনো ভিত্তি নেই, এটা অপচিকিৎসা। আমরা আসছি সকালবেলা চিকিৎসার জন্য এবং এসে দেখলাম যে এখানে সম্পূর্ণটা চিকিৎসা করে ডাবের মাধ্যমে, এবং যে কোনো সমস্যায় তারা ডাবের মাধ্যমে নিরাময় করে থাকে। কতটুকু সত্য আমরা সঠিক বলতে পারবো না, আর আমি আসছি এ কারণেই যে সত্যটা যাচাইয়ের জন্য। ডাবের পানি পান করিয়ে কোনো ধরনের অপারেশন ছাড়াই পিত্তথলির পাথর বের করা সহ পাইলসের মতো জটিল ও কঠিন রোগের সমাধান দিচ্ছেন চাঁপাইনবাবগঞ্জের নাচল উপজেলার ধরল দিঘিপাড়া এলাকার কবিরাজ আমিন কর্মকার। এভাবে চিকিৎসা দেওয়ার যৌক্তিকতা জানতে চাইলে আমিন কর্মকার জানান, পৈতৃক সূত্রে পাওয়া বিশেষ ক্ষমতা দিয়ে তিনি এই চিকিৎসা করেন। পাত্রে কিডনিকে পাত্রের জন্য, শ্বাস প্রশ্বাসের জন্য, অ্যাজমার জন্য, রক্তহারির বুটাহারির জন্য এগুলোই কাজ করি। বাপ দাদারা করতে আমি ভালো আছে, আমার শিক্ষাগত যোগ্যতা আমার ভালো আছে। স্থানীয়রা জানান, আমিন পেশায় একজন কামার ছিলেন। হঠাৎ করেই বনে গেছেন চিকিৎসক। ধরল দিঘিপাড়া গ্রামে সরকারি খাস জমিতে গড়ে তুলেছেন আলিশান বাড়ি, সেখানেই তার আস্তানা। নানা যানবাহনে বোঝাই করে রোগীরা ডাব নিয়ে আসেন তার কাছে। তাদের নিয়ে আসতে কাজ করে একটি চক্র। এগুলা মানে চোখের ভুয়া, আর মনে করেন ওই মানুষজনকে নিয়ে আসছে, মানে একটা হয়রানি। আজকে তো প্রথম 8টা ডাবলে কইছে যে 5,000, 5,500 খরচা হবে, 6,000 হবে, এরকম হবে। চিকিৎসকরা জানিয়েছেন, বৈজ্ঞানিকভাবে ডাব পড়া দিয়ে চিকিৎসার কোনো ভিত্তি নেই, এসবই অপচিকিৎসা। উনি ডাবের মধ্যে ফু দিয়ে বলে দিচ্ছে যে একবারে পিত্তথলির পাথর পড়ে যাবে, কিডনির পাথর পড়ে যাবে, ওকে দেখাচ্ছেও। কিন্তু পরবর্তীতে আমি দেখছি যে তাদের আলট্রাসোনোগ্রাম রিপোর্ট যে পাথরই আছে। এগুলি ভিত্তিহীন, সম্পূর্ণ ভিত্তিহীন। কবিরাজ যেটা করতে সেটা বিজ্ঞানের কোনো ভিত্তি নেই। দেশের বিভিন্ন স্থান থেকে প্রতিদিন শতাধিক রোগী কবিরাজ আমিন কর্মকারের আস্তানায় চিকিৎসার জন্য ভিড় করেন। দীপ্ত বার্তা কক্ষ। আন্তর্জাতিক প্রসঙ্গ। বেশ কিছু চীনা পণ্যের উপর যুক্তরাষ্ট্রের 104% আমদানি শুল্ক আজ থেকে কার্যকর হয়েছে। মঙ্গলবার হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলিন লেভিট বুধবার থেকে শুল্ক কার্যকরের কথা জানান। গত 2 এপ্রিল চীনা পণ্যের উপর ডোনাল্ড ট্রাম্প 34% শুল্ক আরোপ করেন। আগে চীনা পণ্যের উপর এই শুল্ক ছিল 20%। ট্রাম্পের এই অতিরিক্ত শুল্ক আরোপের ঘোষণায় ক্ষুব্ধ হয়ে চীন সরকার মার্কিন পণ্যের উপর 34% শুল্ক আরোপ করে। চীন সরকারের পাল্টা শুল্ক আরোপের ঘোষণার পর ক্ষুব্ধ ট্রাম্প অতিরিক্ত 50% শুল্ক আরোপের ঘোষণা দেন। জবাবে চীনা মুখপাত্র বলেছেন, এর মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র তার স্বভাব প্রকাশ করেছে, যা চীন কখনো মেনে নেবে না।
ভারতে বিতর্কিত মুসলিম ওয়াকফ সংশোধনী আইন কার্যকরের প্রতিবাদে দেশটির বিভিন্ন স্থানে বিক্ষোভ অব্যাহত রয়েছে। ব্যাপক বিক্ষোভ হচ্ছে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরেও। রাজ্যটির ইম্ফল উপত্যকার কিছু অংশে ওয়াকফ আইনের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভে অংশ নেয় হাজার হাজার নারী, পুরুষ ও শিশু। বিক্ষোভকারীরা বিতর্কিত এই বিলের বিরুদ্ধে স্লোগান দেন। এর আগে বিতর্কিত মুসলিম ওয়াকফ সংশোধনী বিল পাশের প্রতিবাদে মণিপুরে ভারতীয় জনতা পার্টির এক নেতার বাড়িতে আগুন দেয় বিক্ষুব্ধ জনতা। ডোমিনিকান রিপাবলিকের একটি নৈশ ক্লাবের ছাদ ধসে অন্তত ৯৮ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহতের সংখ্যা ১৫০ শতাধিক। দেশটির রাজধানী স্যান্টো দোমিঙ্গোতে মঙ্গলবার এই দুর্ঘটনা ঘটে। উদ্ধার কাজে ৪ শতাধিক কর্মী নিযুক্ত করেছে কর্তৃপক্ষ। সংশ্লিষ্টদের আশঙ্কা মৃতের সংখ্যা আরও বৃদ্ধি পেতে পারে। জরুরি অভিযান কেন্দ্রের পরিচালক জানান, ধ্বংসস্তূপের নিচে এখনও অনেকে জীবিত চাপা পড়ে আছেন। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যক্তি ও তাদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন ডোমিনিকান রিপাবলিকের প্রেসিডেন্ট আবিনাদের। শেষ করব দীপ্ত সংবাদ, তার আগে জানিয়ে দেব আরও একবার সংবাদ শিরোনাম। ক্রেজি আইডিয়ার স্থান বাংলাদেশ, মত প্রধান উপদেষ্টার। বিনিয়োগকারীদের সুযোগ নেওয়ার আহ্বান। দোকান ও রেস্তোরাঁ ভাঙচুর ও লুটপাটের ঘটনায় 10টি মামলা দায়ের, বিভিন্ন স্থানে গ্রেপ্তার 72 জন। কিছু চীনা পণ্যে 104% আমদানি শুল্ক কার্যকর যুক্তরাষ্ট্রের, জবাব দেওয়ার ঘোষণা চীন সরকারের। দর্শক, এই ছিল এখনকার মতো আমাদের পরের আয়োজন। বেলা 4টায় দীপ্ত স্পোর্টস দেখার আমন্ত্রণ রইল। আর সর্বশেষ তথ্য বিনোদনের সব খবর জানতে আপনি ইউটিউব তথা দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ সবাইকে।